নমস্কার। আজকে তুলা রাশিকে নিয়ে বলবো। তুলা রাশির ক্ষেত্রে সূর্য রাশি পরিবর্তন করে অবস্থান করছে পঞ্চম ঘরে। তো এই ঘরে সূর্যের সাথে রাহুর জুতি, তারপরে শুক্রের অবস্থান এবং বুধের অবস্থান, একসাথে চারটি গ্রহের অবস্থান কীরকম প্রভাব ফেলবে তুলা রাশির উপর, তুলা রাশির কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। কোন বিশেষ উপাচার করতে হবে এবং কোন বিশেষ কাজ রয়েছে সেগুলো করা উচিত হবে না, এই তুলা রাশির এগুলো সমস্ত কিছু বলবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরা আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। তো তুলা রাশির ক্ষেত্রে এর আগের পরিবর্তন, শুক্রদেবের পরিবর্তন দেখেছিলাম। রাশির অধিপতি পঞ্চম ঘরে অবস্থান, ভাগ্যের ঘরের অধিপতির সাথে জুতি তৈরি হয়েছে রাহুর সাথে, এবং এই জুতির উপর দেবগুরু বৃহস্পতি নবম ঘর থেকে দৃষ্টি রাখছে। নবম ঘরে, ভাগ্যের ঘরে তো দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে, তো তার নবম দৃষ্টি থাকছে এই জুতির উপর। এবার সূর্যের পরিবর্তন হচ্ছে, চারটি গ্রহের অবস্থান, এবং এই চারটি গ্রহের উপরও আবার দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে। এই গোচরকালে সূর্যের এই রাশি পরিবর্তনে, সূর্য তো হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি, এবং এই গোচরকালে সূর্য তার নিজের ঘরকেই দেখবে পঞ্চম ঘরে অবস্থান করে। কিন্তু এর মধ্যেও কিছুটা দেখতে, মানে যেহেতু শনির রাশিতে অবস্থান করেছে, তো সবার প্রথমে দেখতে হবে শনির সাথে সম্পর্ক কীরকম উঠে এসছে। যদি কোনো রকম তৎকালীন সম্পর্ক উঠে আসে, মিত্রতার সম্পর্ক, তাহলে এখানটাতে সূর্য যথেষ্ট ভালো ফল দিবে। কিন্তু রাহুর সাথে জুতি রয়েছে, গ্রহণযোগ রয়েছে, এটা ভুললে চলবে না। তো অনেক দিক থেকেই যেরকম লাভ হবে, সেরকম অনেক দিক থেকে আবার সাবধানেও থাকতে হবে। কারণ সবই যে ভালো হবে এটাও কিন্তু ঠিক নয়। প্রত্যেকটা গ্রহের নক্ষত্রের যে অবস্থান, নক্ষত্রের যেরকম ভালো দিক রয়েছে, কিছু দিক আবার সাবধানও থাকার ইঙ্গিত বুঝায়। তো সব থেকে ভালো জিনিস হচ্ছে যে গুরুর আশীর্বাদ পেয়ে যাওয়া, গুরু দিশা পেয়ে যাওয়া। দেবগুরু বৃহস্পতি নবম ঘরে মিথুন রাশিতে অবস্থান করছে, তার দৃষ্টি এই তুলা রাশির উপর পড়ছে। তুলা রাশি হচ্ছে শুক্রের মূল ত্রিকোণ রাশি, এবং শুক্রের উপর আবার নবম দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতির শুভ সপ্তম দৃষ্টি দিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে। অর্থাৎ তুলা রাশিকে দেখছে, সেরকম নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, সেরকম কিন্তু শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে দেখছে। আবার অপরদিকে শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির মীন রাশিতে, যেটা তুলা রাশির ক্ষেত্রে হয়ে গেছে ষষ্ঠ ঘর। তুলা রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কারক গ্রহ, পঞ্চমপতি এবং চতুর্থ ঘরের অধিপতি। তো ষষ্ঠ ঘরে অবস্থান করছে মীন রাশিতে, তাহলে এইখানটাতে একটা তৎকালীন সম্পর্ক উঠে আসছে। কারণ এই গোচরকালে সূর্য নিজের ঘরকে যেরকম দেখছে, সেরকম দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করে শুক্র মূল ত্রিকোণ রাশিকে দেখছে, যেটা শনির উচ্চ রাশি। সেরকম শনির আবার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে দেখছে। আবার শনিও মীন রাশিতে অবস্থান করছে, তার দশম দৃষ্টি দিয়ে দেবগুরুর মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে। মানে অদ্ভুত সংযোগ, অদ্ভুত। সমস্ত কিছুই তৈরি হচ্ছে মিক্সড, এক কথায় বলতে গেলে। এই গোচরটাকে এক কথায় বলতে গেলে দুই ভাগে ভাগ করে দিতে হবে। যেরকম ভালো থাকবে সেরকম খারাপ থাকবে। তো ভালো দিকটা তো বলবো, খারাপ দিকটাও বুঝতে হবে যে কোন কোন দিকে খারাপ, সেইগুলো দিকে সাবধানে থাকতে হবে তুলা রাশিকে। ওই জায়গাটাই মারপ্যাচ। তো যাই হোক, সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। অনেক দাদা দিদিদের জন্মকুষ্টি, বন্ধু বান্ধবদের জন্মকুষ্টিতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে। তো তাদের ক্ষেত্রে বলবো ভালো অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন, যে আপনার কোন নক্ষত্রে জন্ম, সেই নক্ষত্রে কী প্রভাব রয়েছে, কী উপাচার রয়েছে এমন যে উপাচার করলে সামনের দিনগুলো যথেষ্ট ভালো হবে। এগুলো কিন্তু একটা জ্যোতিষী বলতে হবে। উপাচারটাই মেন, নক্ষত্রের কী উপাচার রয়েছে সেটাই। তো এই যে গোচরটা হচ্ছে, এতগুলো গ্রহের অবস্থান, এই অবস্থানে ওই চতুর্গ্রহী যে যোগ, তার যে দৃষ্টি, সেই দৃষ্টি পড়ছে যে একাদশ ঘরে, লাভের ঘরে। লাভের ঘরে কেতু অবস্থান করছে, কেতু আবার শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে অবস্থান করছে। আর চতুর্থ ঘরে ওদিকে আবার মঙ্গল অবস্থান করছে উচ্চ অবস্থায়। মানে তুলা রাশির চারিদিকে এখন ডঙ্কা বাজছে, এত সুন্দর অবস্থান। মানে চারিদিকে বললে বললে খুবই ভালো অবস্থান হয়ে গেছে তুলা রাশির। এবং আগামী দিনে যে পরিবর্তনগুলো হবে, সেই পরিবর্তনগুলোও যথেষ্ট ভালো পরিবর্তন হবে। কারণ শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, এরপরে শুক্র 1 তারিখে রাশি পরিবর্তন করবে। তো শনি শুক্রের জুতি তৈরি হয়ে যাবে, আর শুক্র হয়ে যাবে উচ্চ অবস্থায়। ওই শনির সাথে যে জুতি তৈরি করবে। আর ওদিকে বুধ অবস্থান করছে, ভাগ্যের ঘরের অধিপতি হয়, একদম এপ্রিলের 11 তারিখ পর্যন্ত থাকবে এই ঘরে। সূর্য আবার 14 তারিখে আবার রাশি পরিবর্তন করবে মার্চ মাসে, তখন আবার ষষ্ঠ ঘরে চলে আসবে। আবার মঙ্গল উচ্চ অবস্থায় 23 তারিখ পর্যন্ত থেকে আবার মঙ্গলও রাশি পরিবর্তন করে ওই পঞ্চম। মানে কি বলবো, খুব ভালো অবস্থান, ভালো সময় এক কথায় বলতে গেলে তুলা রাশি। তো সূর্যের যে পরিবর্তনটা হচ্ছে, সূর্য তো 3টি নক্ষত্রে অবস্থান করবে। তো 3টি নক্ষত্র অবস্থান মধ্যে সূর্য 13ই ফেব্রুয়ারিতে
রাশি পরিবর্তন করবে। 13 ফেব্রুয়ারিতে থাকবে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র। আর এই সময় আবার মঙ্গল উচ্চ অবস্থায় চতুর্থ ঘর অবস্থান করছে। তো মঙ্গল সেনাপতি, সেনাপতির নক্ষত্রে অবস্থান করবে রাজা, আর সেনাপতি অবস্থান করছে চতুর্থ ঘরে। সেনাপতিকে বলা হয় কি ভূমিপুত্র, আর চতুর্থ ঘর জায়গা জমি সয় সম্পত্তি। এগুলোর দিক থেকে বিশাল লাভ, ধন সম্পত্তি বৃদ্ধিদায়ক হচ্ছে এই যোগ। এই সূর্যের এই ধনিষ্ঠা নক্ষত্রে লাভের ঘরে দৃষ্টি, ধনিষ্ঠা নক্ষত্র দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে, মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে, মঙ্গল আবার চতুর্থ ঘরে অবস্থান করছে। চারিদিক থেকে একটা লাভ, চারিদিক থেকে, শিক্ষার দিক থেকে, জায়গা জমির দিক থেকে, খাবারের দিক থেকে, কোন কাজটা নাই সেই কাজে এখন তুলা রাশি এগিয়ে যাবে। শিক্ষার দিক বলতে যারা বড় বড় সার্জেন, বড় বড় ইঞ্জিনিয়ার, তাদের জন্য যথেষ্ট ভালো। কারণ রাহু পঞ্চম ঘরে অবস্থান করা মানে শৈশব, মানে প্রাথমিক শিক্ষাটাকে খুব বাধা দিয়ে দেয়, কিন্তু উচ্চ শিক্ষাটাকে হাই লেভেল করে দেয় রাহু পঞ্চম ঘরে অবস্থান। এগুলো দিক থেকে ভালো, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো। কলেজ শিক্ষা, কোনো বিষয়ের উপর চিকিৎসা করছে, কোনো বিষয়ের উপর রিসার্চ করছে, রক্ত, ডাক্তারি, সার্জেন, এগুলো হতে গেলে তো অত্যধিক সাহসের প্রয়োজন। তো মঙ্গলের এই উচ্চ অবস্থানে এখানটাতে বিশেষভাবে লাভবান হবে এই দিক থেকে যারা যুক্ত রয়েছেন, মেডিকেলের সাথে যেভাবেই যুক্ত। এছাড়া পঞ্চম ঘর থেকে তো আবার ওই নাচ গান বাজনা, তারপরে সঙ্গীত নৃত্য চিত্র, এগুলো বুঝায়। তো সোশ্যাল মিডিয়ার জায়গাটাও যথেষ্ট ভালো। আর ধনিষ্ঠা নক্ষত্র মানে এগুলো বেশি উঠে আসে, তো এগুলো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। তারপরে সিনেমার মানে পর্দার পিছনে যারা কাজ করছেন, লেখালেখির কাজের সাথে, বা বই লেখালেখি, কবিতা লেখালেখি, বা যে কোনো লেখালেখির কাজের সাথে যুক্ত রয়েছেন, সেটা ভালো। তারপরে রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, নিজের কথাকে সমাজের সামনে তুলতে পারবে, দায়িত্ব কর্তব্য যথেষ্ট এ সময়কালে বৃদ্ধি পাবে। পঞ্চম ঘর আবার হচ্ছে সরকারি বেসরকারি কর্মের ঘর, এই কর্মগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, প্রমোশনের যোগ রয়েছে। সেনাবাহিনী, ডিফেন্স, তারপরে যেগুলো প্রশাসন লেভেলের কাজ, সেইগুলো আধিকারিক পোস্টের কাজ, এদিক থেকে উন্নতি, এই দিক থেকে উন্নতি। কিন্তু সন্তানের দিক থেকে পঞ্চম ঘর তো সন্তানের ঘর, তো সূর্যের অবস্থান পঞ্চম ঘরের সন্তানের জায়গাটা, এই জায়গাটাতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে তুলা রাশির যারা সন্তান, মানে যে সমস্ত মায়েরা, গর্ভবতী মায়েরা, নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই পরিবর্তনে। কারণ সূর্য থাকছে, তার সাথে শুক্র বলছি রাহুর একটা গ্রহণযোগের অবস্থান থাকছে, এটা মঙ্গলের নক্ষত্র। একটুতেই চটজলদি নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল, রক্তজনিত সমস্যা, তারপরে নিজের একটুতেই অধৈর্য হয়ে যাওয়া, পারাপারি করা, ধীরে সুস্থে কাজ করতে হবে এই সময়কালে, এগুলোর দিক থেকে কিন্তু সাবধান। এগুলো জায়গাটা বিশেষভাবে মেনটেন করতে হবে। এবং যে কোনো মানে কাজকর্মের দিক থেকে কি শুধু প্ল্যান মাফিক কাজ করতে হবে। কারণ রাজা যখনই সেনাপতির নক্ষত্র অবস্থান করবে, তখন রাজার হুকুমে সেনাপতি কাজ করবে। তো রাজায় সেনাপতির নক্ষত্রে চলে আসা মানে কি প্ল্যান করে কাজ করতে হবে, এটা কিন্তু বুঝাচ্ছে। এবং গ্রহদের যা অবস্থান, যথেষ্ট ভালো অবস্থান এই মুহূর্তে, যে কোনো কাজই সাকসেসের দিকে যাবে, চেষ্টা করতে হলে সাকসেসের দিকে যাবে। গুরুর আশীর্বাদ পেয়ে যাচ্ছে, ভাগ্যের সঙ্গটা পাচ্ছে। তো এরপরে যখন চলে আসবে আবার শতবিশা নক্ষত্রে, সেটা হচ্ছে 19 তারিখ থেকে মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত শতবিশাতে চলে আসবে। তখন এই মঙ্গল চতুর্থ ঘর থেকে আবার চলে আসবে পঞ্চম ঘরে, পঞ্চম ঘরে এই যোগ তৈরি হচ্ছে 1 তারিখ পর্যন্ত। শুক্র আবার 1 তারিখের পর রাশি পরিবর্তন করে শুক্র শনির জুতি, শুক্র উচ্চ অবস্থায় চলে আসবে। তবে যখন পরিবর্তনগুলো হবে, তখন দেবগুরু বৃহস্পতি যেরকম রাশিকে দেখছে, সেরকম নিজের ঘরকেও দেখছে, আবার ভাগ্যের পঞ্চম ঘরেও তার দৃষ্টি থাকছে। তো এই সময়কালে উচ্চ শিক্ষা, শতবিশা, শত তারার সমাবেশ, ভেষজ হচ্ছে কি আরোগ্য লাভ, চিকিৎসা বিজ্ঞান, তো বহু ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণ হবে। বহু ছাত্রছাত্রীদের শিক্ষার জায়গাটা দুর্দান্ত দেখাচ্ছে, উচ্চশিক্ষার জায়গাটা ফাটাফাটি দেখাচ্ছে তুলা রাশির। বিদেশ যাত্রা হয়ে যাওয়া, বা উচ্চশিক্ষার জন্য কোনো চাকরি পেয়ে যাওয়া, সরকারি হোক বেসরকারি পোস্ট হোক, টেকনিক্যাল লাইনে, আইটি, তারপরে সফটওয়্যার জনিত বিদ্যা, রিসার্চ জাতীয় বিদ্যা, গবেষণা, মহাকাশ, সমস্ত কিছু উঠে আসছে, সমস্ত কিছু উঠে আসছে। এবং এই যে সূর্যদেবের যে গোচরটা হচ্ছে, এই গোচরের শনির সাথেও একটা তৎকালীন ভালো সম্পর্ক তৈরি হচ্ছে। অর্থাৎ কর্মের দিক থেকে মানে বললে বললে এক কথায়, শিক্ষার দিক থেকে বললে বললে খুবই ভালো অবস্থান শিক্ষার দিক থেকে। কিন্তু সাবধানটা হচ্ছে কোথায়? গর্ভবতী মায়েদের ক্ষেত্রে নিজের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে সাবধান। এবং রাহুর নক্ষত্রে আসা মানে একটা কি, যে শুক্রও থাকছে 1 তারিখ পর্যন্ত, মঙ্গলও চলে আসছে, তাহলে এইখানটাতে কি ডিস্টার্বটা হবে, যে প্রণয় ঘটিত ব্যাপার, প্রেম ভালোবাসার জায়গা, তারপরে বন্ধু বান্ধবদের সঙ্গ ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব হবে, যে একটু ভুল বুঝাবুঝি হয়ে যাওয়া, মিথ্যা প্রতিশ্রুতি পেয়ে যাওয়া, এইগুলো। তবে যে সম্পর্কটা থাকছে তার মধ্যে ভুল ভ্রান্তি হলেও দেবগুরু বৃহস্পতি যেহেতু দৃষ্টিটা থাকছে, নবম দৃষ্টিটা, তার মধ্যে কি হবে, যে মানে যেরকম একটা কি বলবো, যে ভালোবাসার জায়গাটাতে
শুক্র রাহুর জুতিতে কি হবে, আর মঙ্গলের আর সূর্যের জুতিটাতে কি হবে, মানে এদের ইন্টেনশনটা অন্যরকম হবে। শতবিশাতে নোংরা কাজ করা, বদ অভ্যাস করা, আকর্ষণের জায়গাটা। কিন্তু যেহেতু গুরুর দৃষ্টিটা চলে আসছে এই সময়কালে, তাহলে সেই জায়গাটাতে কি হবে, যে পবিত্র জিনিসটা উঠে আসবে। একবার হলেও চিন্তা করবে যে আমি বেপরোয়া হয়ে যাচ্ছি, বা আমাকে সমাজ দেখে ফেলবে, একটা আতঙ্ক, লজ্জা, যে আমি যেগুলো আগে ছিল এখন তো সেই জিনিসটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। যে ওপেন প্রেম করছি, ভালোবাসছি, তো ওপেন বলছে যে করছি তো করছি, কি হবে এরকম জিনিসটা। তো সেই জিনিসটা পবিত্রতার মধ্যে থাকবে, এক কথায় বলতে গেলে। যেটা নোংরা জায়গায় যেত, খোলামেলা বলছি, সেটা পবিত্র জায়গায় থাকবে। সেই জিনিসটা, সেই ইন্টেনশনটা, বা যে প্রেম ভালোবাসাটা বন্ধু বান্ধবদের মধ্যে হচ্ছে, তার মধ্যে একটা গাম্ভীর্য ভাব চলে আসা, এরকম রূপ নিবে। এই জিনিসগুলো থাকবে। তবে বদ অভ্যাস রাহু শতবিশা নক্ষত্রে ইন্টেনশনটা যথেষ্ট খারাপ দেয়। এটা কিন্তু সঠিক। বেশিরভাগ সময় মোবাইল, তারপরে আরও যেগুলো অনলাইন জিনিসগুলো, সেগুলোর দিকে বেশি নজর থাকবে। এই জায়গাটা যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং এরপরে যে নক্ষত্রটা আসছে, সেটা দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রও কিন্তু যথেষ্ট ভালো নক্ষত্র। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে তপস্যার নক্ষত্র। তো তপস্যা নক্ষত্র মানে কি, তপস্যাটা করবে কিসের উপর? কেউ তো থাকবে, কেউ তো পথ দেখাবে, দিশা দেখাবে, তারপরে তো সেই তপস্যার দিকে যাবে। তাহলে গুরু যেহেতু ওই নবম ঘরে অবস্থান করছে, তাহলে গুরুর দেখানো পথেই কিন্তু মানে উন্নতির যোগ রয়েছে। তো গুরু এখানটাতে কিরকম ভূমিকাটা হবে, যে বিষয়ে যে পারদর্শী, তার পথ নির্দেশে, অর্থাৎ কোনো অভিজ্ঞ লোক বা কোনো বয়োজ্যেষ্ঠ লোক বা কোনো গুরুজন ব্যক্তির এই সময়কালে জীবনে একটা দিক নির্ণয় করে দিবে, বা তার দিশাতেই চলে অনেক কিছু জীবনে আদায় করতে পারবে। এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র জিনিসটা কিন্তু এটাই বোঝাচ্ছে। অজয় এক পথ, অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে থেকে কঠিন তপস্যা, যেখানটাতে সাকসেস হয়ে যাওয়া। তো রাজা এই জায়গায় আসা মানে গুরুর নির্দেশে কাজ তাহলে যথেষ্ট ভালো হবে। শিক্ষার জায়গাটাও এখানটাতে ভালো, কাজকর্মের জায়গাটাও যথেষ্ট ভালো, প্রশংসার পাত্র হয়ে যাওয়া। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে সৌভাগ্যের প্রতীক। তো এই নক্ষত্রে আসা মানে অনেক রকম কাজ জীবনে, সরকারি বেসরকারি সব দিক থেকে একটা উন্নতির জায়গায় যাচ্ছে তুলা রাশি। শুধু রাহুর নক্ষত্রে যখন থাকছে, তখন সেই বাজে প্রভাবটা যেটা না পড়ে সন্তানের উপর, সেটা পিতা মাতাদের অবশ্যই দেখা উচিত। কারণ শতবিশা নক্ষত্রে যেরকম ভালো দিক রয়েছে, সেরকম কিন্তু খারাপ দিক রয়েছে। ভালো দিক বলতে কি, যে এমন ভালো হবে যে মানে চিকিৎসা বিজ্ঞান যেরকম বললাম আর কি, যে 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 ডাক্তার হবে, তো এমন ডাক্তার হবে যে ডাক্তারিও করবে, তো ওষুধও আবিষ্কার করবে। এমন শিক্ষক হবে যে শিক্ষাদান করবে, তো বইও লিখবে, লেখালেখিও করবে। আর শতবিশা নক্ষত্রে মাইনাস দিকটা কি, যে নেশা, ভায়াং, বাজে অভ্যাস। আর এটা তো প্রেম ভালোবাসার ঘর, এইখানটাতে শুক্র রাহু আর সূর্যের জুতিতে সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে, যে একটা বাজে নেশা, বেপরোয়া ভাব, এই জিনিসগুলো থাকছে। আর গর্ভবতী মায়েদের এই সময়কালে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, তার সাথে গায়ত্রী মন্ত্র জপ করবেন, তাতে যথেষ্ট ভালো। পিতার সাথে যথেষ্ট ভালো সম্পর্ক রাখতে হবে। গুরুজনদের কোনো সময় এই সময়কালে কষ্ট দেওয়া যাবে না, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নিলে যথেষ্ট ভালো, বা তাদের ব্লেসিং নেওয়া যথেষ্ট ভালো। কোনো গুরুজনকে অসম্মানজনক কথা বলে তাকে মান সম্মান হানাহানি করা এই সময় উচিত হবে না। তা আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।